কারা নামের খুবই অসহায় একটি মেয়ে, যার কিনা অনেক ছোট্ট একটি মেয়ে ছিল। তবে কারার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে তার মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। তার মানে তাদের থাকার মতো বাড়িঘর পর্যন্ত ছিল না। বিভিন্ন ময়লার স্তূপে তারা খাবার খুঁজে বেড়াতো দিনের পর দিন। কিন্তু একদিন কারা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায়, আর কারার মেয়ে কারার জন্য একটি জায়গাতে খাবার খুঁজতে থাকে। তবে এমন সময় হঠাৎ করে তার দেখা হয়ে যায় বেকার নামক একজন ব্যক্তির সাথে। আর এই বেকারই ছিল তাদের শহরের সবচাইতে কোটিপতি ধনী একজন ব্যক্তি। কিন্তু দেখা যায় কোনো এক পর্যায়ে যে বেকার আর কেউ নয়, বরং এই ছোট্ট মেয়েটিরই বাবা। তবে পরবর্তীতে তাদের সাথে কি ঘটেছিল, আর কারার হাজবেন্ড কোটিপতি হওয়ার পরেও তার জীবন কেন এমন দুর্বিষহ হয়ে গিয়েছিল, পরবর্তীতে কারার ছোট্ট মেয়েটাকে পেরেছিল আবারও তার বাবা মাকে এক করতে, নাকি এভাবেই শেষ হয়ে গিয়েছিল কারার জীবনের অন্ধকার রাতগুলো, সেটাই আমরা জানব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্প থেকে। কথা দিচ্ছি শেষ পর্যন্ত নিরাশ হবেন না। যদি আপনি চাইনিজ রোমান্টিক গল্পের প্রেমিক হয়ে থাকেন, তাহলে আজকের গল্পটি আপনার জন্য। শেষ পর্যন্ত দেখার জন্য আহ্বান জানাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ড্রামার এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা একটা মা এবং মেয়েকে দেখতে পাই। তাদের দেখে বোঝাই যাচ্ছিল তারা অনেক অসহায়। বাচ্চা মেয়েটা একটা হোটেলে যায় এবং সেখানে লোকজন খাওয়ার পর যে অবশিষ্ট খাবার ছিল সে খাবারগুলো নিচ্ছিল। ব্যাকগ্রাউন্ডে কেউ একজন বলে, এই বাচ্চাটি প্রতিদিন এখানে আসে, প্রতিদিনই অবশিষ্ট খাবার নিয়ে গিয়ে খায়, তার একটি মা আছে, এই বাচ্চাটার ভাগ্য আসলেই খুবই খারাপ। এরপরে বাচ্চাটি খাবারগুলো নিয়ে তার মায়ের কাছে যায়। এরপর তারা সেখান থেকে গিয়ে রাস্তার পাশে বসে। বাচ্চাটি মায়ের হাতে খাবার দিয়ে বলে, মা আজকেও আমাদের খাবার জোগাড় হয়ে গেছে। তখন সেখানে দুজন ক্লিনার আসে। তাদের মধ্যে একজন আরেকজনকে বলে, দেখো ওই বাচ্চাটা কত সুন্দর, তার মায়ের মাথার সমস্যা হয়ে গেছে, তার বাবাও মারা গেছে, তার বয়স কতই বা হবে, এই বয়সেই সে তার মায়ের জন্য খাবার ব্যবস্থা করছে, কত কষ্টের জীবন। বাচ্চাটি তার মাকে খাইয়ে দেয়। এরপর আমাদের মিস্টার বেকারকে দেখানো হয়। সে এবং তার অ্যাসিস্ট্যান্ট গাড়ি করে কোথাও যাচ্ছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে কারার জন্য একটি ফ্লাইট বাসা খুঁজে রাখতে বলে। তার অ্যাসিস্ট্যান্ট বলে, মিস বেকার এটা মেনে নিতে পারবেন না। বেকার বলে, যদি কোনো কিছু হয় তাহলে তার ভার আমি নিব না। আর আমার হাতে একটা মেয়ের ছবি দেখতে পাই। অন্যদিকে সেই মা মেয়ে বসে খাবার খাচ্ছিল। মেয়েটা রাস্তার উপরে থাকা বোতল কোড়াতে যায়। ঠিক তখনই সেখানে বেকারদের গাড়ি আসে। মেয়েটা রাস্তার উপর থাকার কারণে তার অ্যাক্সিডেন্ট হতে চায়। মেয়েটাকে বাঁচানোর জন্য ড্রাইভার গাড়িটাকে সাইড করে দাঁড় করায়। দ্রুত সাইড করার ফলে বেকারের হাত থেকে ছবিটি বাহিরে পড়ে যায়। এসব ঘটনায় মা ভয়ে বাচ্চাদের মতো কানে হাত দিয়ে বসে থাকে। তার মেয়ে তার কাছে জানতে চায় সে ঠিক আছে কিনা, তার কোথাও লেগেছে কিনা। মা তখন সেই ভাঙা ফ্রেমের ছবিটি হাতে তুলে নেয় এবং সেটা দেখতে থাকে। বেকার গাড়ি থেকে বেরিয়ে তাকে বলে, কি করছো, ছবিটা দাও আমার হাতে। বেকারের অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে এসে তার কাছে ক্ষমা চায় এবং বলে, স্যার বাচ্চাটি হঠাৎ করে গাড়ির সামনে চলে এসেছিল। তারপর সেই দুজনকে বলে, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? বাচ্চা মেয়েটি এসে অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি কেন আমার মাকে আঘাত করলে? আমার মায়ের সাথে এভাবে কথা বলো না। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি বুঝতে পেরেছি, তোমরা আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছো। বেকার বলে, সময় নষ্ট না করে তার কাছ থেকে ছবিটা নাও। অ্যাসিস্ট্যান্ট মায়ের কাছ থেকে ছবিটা কেড়ে নেয় এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাচ্চা মেয়েটি তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা তোমার লাগেনি তো? বেকার তাদের দুজনকে বলে, তোমাদেরকে যেন আমি আর না দেখি। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। বাচ্চা মেয়েটা হঠাৎ তখন অসুস্থ হয়ে পড়ে। তার মুখ দিয়ে রক্ত বের হয়। তখন সেখানে সে দুজন ক্লিনার আসে। তারা সবাই মিলে বাচ্চাটিকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ডক্টর বলে, তাকে সুস্থ করার জন্য খুব শীঘ্রই বন মেরু দিতে হবে। ক্লিনার একজন বলে, তার মা আছে, সম্ভব হলে তার মারটা দেয়া হোক, তাহলে আমরা দুজন আছি, আমরাও দিতে পারবো। মা ডক্টরের কাছে কান্না করতে করতে বলে, আমার নিনাকে বাঁচান। ডক্টর বলে, এটা খুবই জটিল প্রবলেম, শুধুমাত্র তার বাবার বনমেরু দিলেই তাকে সুস্থ করা যাবে। মা বলে, জন্মের পর থেকে তো তার বাবা নেই। ডক্টর বলে, অন্য আর কোনো উপায় নেই। তখন সবাই কান্না করতে থাকে। এরপর আমরা দেখি মা মেয়ে রাস্তার পাশে বসে ভিক্ষা করছে। তখনও মেয়েটা অসুস্থ ছিল। বাচ্চাটি মায়ের কাছে ক্ষমা চায় এবং বলে, এটা আমার দোষ, আমি অসুস্থ না হলে তোমার যত্ন নিতে পারতাম। পাশে থাকা একটা টিভিতে বেকার এবং রেজির বিয়ের খবর দেখানো হয়। আমরা জানতে পারি বেকার হলো বেকার গ্রুপের মালিক। এটা দেখে মায়ের মাথা ঘুরতে থাকে। সে তার মেয়েকে দেখায়, দেখো সে তোমার বাবা। নিনা বলে, তাহলে আমার বাবার নাম বেকার, সে আমার মায়ের যত্ন নিতে পারবে, আমাকে তাকে খুঁজে বের করতেই হবে। এরপর আমাদেরকে বেকারকে দেখানো হয়। সে বসে অনেকগুলো ছবি দেখছে। তখন সেখানে তার দাদি আসে এবং তাকে বলে, তুমি কেন বিয়েতে রাজি হচ্ছ না? বেকার বলে, আমি শুধু কারাকে চাই। দাদি বলে, ভুলে যেও না, সে তোমার বাবা মার মৃত্যুর জন্য দায়ী, তবু তুমি তার ব্যাপারেই ভেবে যাচ্ছ। বেকার বলে, আমি নিজেই তাদেরকে বাঁচাতে পারিনি, এটা আমার দোষ। দাদি রেগে সেখান থেকে চলে যায়। আবারও মা মেয়েটিকে দেখানো হয়। তারা রাতের বেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। মেয়েটি মাকে বলে, মা আমি বাবাকে খুঁজতে যাচ্ছি।
তুমি আমার জন্য এখানে অপেক্ষা করো। এটা বলে মেয়েটা কোথাও চলে যায়। তখন সেখানে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ির ড্রাইভার মাকে দেখে অবাক হয়ে বলে, মিস বেকার। আমরা দেখি গাড়ির ভেতরে বেকারের দাদি বসে আছে। দাদি ড্রাইভারের কাছে জানতে চায় কি হয়েছে। ড্রাইভার বলে, বাইরে তাকিয়ে দেখুন। বাইরে তাকিয়ে সে তাকে দেখতে পায় এবং বুঝতে পারে যে সে আসলে কারা। দাদি বাইরে গিয়ে কারাকে বলে, তুমি একটা নির্লজ্জ মেয়ে। তারপর তার চুলের মুঠি ধরে টানতে থাকে। ড্রাইভার এসে দাদিকে থামায় এবং শান্ত হতে বলে। ড্রাইভার বলে, আমার মনে হচ্ছে তার সাথে খারাপ কিছু হয়েছে। ডক্টর বলেছিল তার ভেতরে অনেক বেশি ধোঁয়া ঢুকেছে, এজন্য তার ব্রেনের প্রবলেম হতে পারে। দাদি বলে, আমি কখনো বেকারকে তোমায় পেতে দেব না। তারপর সে ড্রাইভারকে বলে, এই মেয়েটাকে দূরে কোথাও রেখে আসো, আর প্রত্যেকটা হসপিটালকে বলে দাও যেন এই মেয়েটাকে কেউ ট্রিটমেন্ট না দেয়। ড্রাইভার বলে, ঠিক আছে। দাদি সেখান থেকে চলে যায়। দাদি ভেতরে গিয়ে নিনাকে দেখে এবং জিজ্ঞেস করে, তুমি কাকে খুঁজছো? নিনা বলে, আমি আমার বাবাকে খুঁজছি। দাদি ভাবে এই বাচ্চাটিকে একদম বেকারের মতো দেখতে লাগছে। দাদি নিনার কাছে জানতে চায়, তার বাবার নাম কি? নিনা বলে, আমার বাবার নাম বেকার। দাদি চমকে যায় এবং ভাবে, তাহলে কি এটা বেকারের বাচ্চা? এই জন্যই কি সে অন্য বিয়েতে অস্বীকার করছে? এরপর সে নিনার কাছে তার মায়ের নাম জানতে চায়। নিনা নাম বলতেই যাবে, তখনই সে হঠাৎ করে সিক হয়ে পড়ে। এরপর নিনা বাইরে তাকিয়ে দেখে তার মা বাহিরে নেই। এটা দেখে সে কান্না করে এবং দৌড়ে বাইরে চলে যায়। তখন সেখানে দাদির একজন লোক আসে। দাদি দেখতে পায় ফ্লোরে মেয়েটির রক্ত পড়ে আছে। টিস্যু দিয়ে রক্ত তুলে লোকটিকে দিয়ে বলে, দ্রুত এটা নাও এবং ডিএনএ টেস্ট করে জানাও। আমার মনে হচ্ছে এই বাচ্চাটা বেকারের বাচ্চা। লোকটি তখন ব্লাড স্যাম্পল নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাচ্চা মেয়েটি বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে তার মাকে খুঁজছে। বেকার তখন রাস্তা দিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছে। হঠাৎ তার গাড়িটি নিনার সামনে চলে আসে এবং সে ব্রেক করে গাড়িটিকে থামিয়ে দেয়। বেকার ছাতা নিয়ে বের হয় এবং বলে, তুমি কি পাগল নাকি? মেয়েটিকে দেখে বেকার বলে, তুমি আবার? আমার গাড়ি তো তোমার সাথে লাগেনি, আবারও আমাকে ফাঁসানোর চেষ্টা করছো তুমি। নিনা বেকারের হাত ধরে বলে, আপনি কি আমার মাকে দেখেছেন? আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। বেকার তার হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমার কাছ থেকে টাকা হাতানোর নতুন ধান্দা পেয়েছ। নিনা বলে, এমন না, আমার মা অসুস্থ, আমাকে তার যত্ন নিতে হবে। বেকার তখন বাচ্চাটির কাছে তার মায়ের নাম জানতে চায়। বাচ্চাটি বলে, আমার মায়ের নাম কারা। বেকার অবাক হয়ে যায় এবং আবারও তার কাছে তার মায়ের নাম জানতে চায়। বাচ্চাটি বলে, আমার মা কারা এলেন। বেকার এটা শুনে বলে, তোমরা ভালোই মানুষকে ফাঁসাতে পারো। তোমরা আমার নাম জেনেছ যে আমি বেকার। তোমার মা নিশ্চয়ই তোমাকে সব শিখিয়ে পাঠিয়েছে, কিন্তু তোমরা জানো না যে কারা 5 বছর আগেই মারা গেছে। নিনা অবাক হয়ে বলে, তুমি বেকার? তুমি আমার বাবা? বেকারকে তখন দাদি ফোন দিয়ে বাসায় যেতে বলে। বেকার সেখান থেকে চলে আসতে চায়। নিনা তার হাত ধরে বলে, বাবা তুমি যেও না, আমাকে হেল্প করো। বেকার তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে চলে আসে। নিনা চিৎকার করে বলতে থাকে, আমি মিথ্যা কথা বলছি না বাবা, বিশ্বাস করো, আমার মা সত্যিই সিক। বৃষ্টির মধ্যে রাস্তার মাঝখানে বসে সে কান্না করতে থাকে। তখনই সেখানে কারা আসে। মাকে দেখে নিনা তার কাছে ছুটে যায় এবং বলে, মা, বাবা আমাকে মোটেও চায় না। অন্যদিকে বেকার তার দাদির কাছে যায় এবং বলে, তুমি কেন আমাকে ডাকলে? দাদি বেকারের কাছে জিজ্ঞেস করে, তোমার কি কোনো বাচ্চা আছে যে জন্য তুমি বিয়ে করতে চাও না? বেকার বলে, দাদি আমি তোমাকে অনেকবার বলেছি কারা ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। বাচ্চা কোথা থেকে আসবে? দাদি বলে, বাচ্চাটি তোমার খোঁজে এখানে এসেছিল। তখনই সেখানে দাদির ড্রাইভার সেই ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে আসে। টেস্টে দেখা যায় বাচ্চাটি বেকারের সন্তান। টেস্টে আরও দেখা যায় বাচ্চাটি অসুস্থ। তাকে সুস্থ করার জন্য তার আসল বাবার কাছ থেকে বন মেরু লাগবে। এসব শুনে বেকার ও দাদি পুরোই অবাক হয়ে যায়। বেকার মনে মনে ভাবে, আমি শুধুমাত্র কারার সাথে রাত কাটিয়েছি, সেও তো 5 বছর আগে মারা গেছে। বেকার দাদির কাছে জানতে চায় বাচ্চাটি দেখতে কেমন। দাদি বলে, বাচ্চাটির গায়ে একটি সাদা কাপড় ছিল, গায়ে অনেক নোংরা ছিল। যাওয়ার সময় সে তার কপালে আঘাত পেয়েছিল। বেকার বুঝতে পারে যে রাস্তার সেই বাচ্চা মেয়েটি তার মেয়ে। দাদি তখনই তাকে বাচ্চাটিকে নিয়ে আসতে বলে। আরও বলে, তাকে ফেরত এনে তোমার বনমেরু দিয়ে সুস্থ করার ব্যবস্থা করো, তার কোনো ক্ষতি হলে তোমার একদম খবর আছে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এর পরের স্থানে দেখানো হয় হসপিটাল থেকে কারা এবং নিনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। নিনা গার্ডকে জিজ্ঞেস করে, আমার মায়ের জন্য মেডিসিন কেন দেবে না? তখন সেখানে এভেন্স আসে এবং বলে, বেকার সকল হসপিটালকে অর্ডার করে দিয়েছে এদেরকে কোনো প্রকার ট্রিটমেন্ট না দেওয়ার জন্য। নিনা তার পকেট থেকে অনেকগুলো টাকা বের করে বলে, এই টাকাগুলো আমি বোতল বিক্রি করে জমিয়েছি। সেই টাকাগুলো এভেন্সের দিকে এগিয়ে দিয়ে বলে, এই টাকাগুলো নাও আর দয়া করে আমার মায়ের ট্রিটমেন্ট করো। এভেন্স সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেয় এবং বলে, আমি বেকারের কথা অমান্য করে তোমাদের ট্রিটমেন্ট দিতে পারবো না। নিনা সেই টাকাগুলো কুড়িয়ে নিতে থাকে। অন্যদিকে বেকার বসে কারার ছবি দেখছে। সে ছবির দিকে তাকিয়ে বলে, সে ছোট্ট বাচ্চাটি কি সত্যি আমাদের? এরপর সে সেই বাচ্চাটির কথা ভাবতে থাকে। তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে এবং তাকে বলে, আপনি যে ছোট বাচ্চাটিকে খুঁজছিলেন তাকে একটা হসপিটালে পাওয়া গেছে। এরপর হসপিটালের দৃশ্য দেখানো হয়। নিনা টাকাগুলো কুড়িয়ে নিয়ে আবারও এভেন্সের সামনে হাঁটু গেড়ে বলে, আমার মা সত্যি খুব সিক,
আমাদের সাহায্য করুন। এভেন্স বলে, তুমি আমার কথা বুঝতে পারছো না, বের হয়ে যাও এখান থেকে। তখন নিনা সিক হয়ে পড়ে, তার মুখ থেকে রক্ত বের হয়। এটা দেখে কারা তার কাছে আসে এবং কান্না করতে থাকে। তখনই সেখানে একটা ডক্টর আসে এবং বলে বাচ্চাটিকে এমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়া দরকার। এভেন্স তাকে নিশ্চিত করে ট্রিটমেন্ট দিতে। কারা এভেন্সের হাতে পায়ে ধরে নিনাকে ট্রিটমেন্ট দিতে বলে। এভেন্স তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিনা এবং কারা পাশাপাশি শুয়ে কান্না করতে থাকে। তখনই সেখানে মিস্টার বেকার আসে। সেখানে এসে সে কারা এবং নিনার খোঁজ করে। এভেন্স ভাবে বেকার তাদেরকে ট্রিটমেন্ট দিতে নিষেধ করেছে, এজন্য হয়তো সে তাদেরকে খুঁজছে, তাই আমাকে বিষয়টা গোপন রাখতে হবে। এভেন্স বেকারকে বলে, এখানে অনেক মানুষ আসা যাওয়া করে, আপনি কাকে খুঁজছেন কিভাবে বলতে পারি? আমরা দেখি পাশেই তাদেরকে ধরে রাখা হয়েছে আড়ালে। বেকার কারার গলার সাউন্ড শুনতে পায়। বেকার সেদিকে ঘুরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। কারাকে সিকিউরিটি গার্ড ধরে রেখেছে। সিকিউরিটি গার্ড তার মাথায় আঘাত করে এবং সে সেন্সলেস হয়ে যায়। তাকে একটা রুমের ভেতরে ঝুঁকিয়ে নেওয়া হয়। বেকার সেই রুমের দিকে যেতে চায়। এভেন্স তাকে আটকে দিয়ে বলে, ওখানে অনেক নোংরা, চলুন আপনাকে ভালো কোথাও নিয়ে যাই। তবুও বেকার সে রুমে যায়। কারাকে দেখার আগেই তাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। একটুর জন্য সে দেখতে পায় না। এভেন্স বলে এটা একটা মহিলার লাশ। এরপর গার্ডকে বলে লাশটা নিয়ে যেতে। বেকারও ভাবে আমি হয়তো তাকে বেশি মিস করছি, তাই এরকম শুনছি। সে বেঁচে থাকবে কি করে, সে তো মারা গেছে অনেক আগেই। কিন্তু আমি খবর পেয়েছি ছোট বাচ্চাটাই হসপিটালে আছে। কারা এবং নিনাকে নিয়ে যাওয়ার সময় নিনার হাত কাপড়ের বাহিরে চলে আসে। এটা বেকার দেখে নেয় এবং বলে এখানে বলবেন একটা মহিলার লাশ, তাহলে বাচ্চাটা কোথা থেকে আসলো? এভেন্স কিছুই বলতে পারে না। বেকার নিজেই দেখার জন্য কাপড় তুলতে থাকে। তখনই এভেন্স বলে এটা একটা মহিলা এবং তার বাচ্চার লাশ। গার্ড তাদেরকে নিয়ে চলে যায়। তারপর বেকার এভেন্সকে বলে আমি আমার বোন মেরু দান করতে চাই। এভেন্স বলে এটি সত্যি খুব ভালো কাজ। বেকার ডক্টরের সাথে চলে যায় তার বোন মেরু ম্যাচ টেস্ট করার জন্য। অন্যদিকে এভেন্স কারা এবং নিনার কাছে যায়। কারা আবারও তার কাছে হেল্প চাইতে থাকে। এভেন্স বলে তোমরা বেকারকে রাগিয়ে দিয়েছ, এবার তোমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। এভেন্স তাদেরকে মেডিসিন দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে নিজেও সেখান থেকে চলে যায়। কারা খুবই খুশি হয় এবং তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। এরপর নিনা ও কারা রাস্তার পাশে বসে আছে। নিনা তার মাকে জিজ্ঞেস করে, মা আমার কি হয়েছে? কারা বলে টেনশন করো না, তোমার কিছুই হয়নি। কারা আবারও জিজ্ঞেস করে তুমি কি ক্ষুধার্ত? নিনা বলে হ্যাঁ। এরপর সে তাকে নিয়ে পাশে একটা জায়গায় যায় যেখানে অনেক খাবার রাখা ছিল। সেখান থেকে সে খাবার নিতে চায়। সেখানে থাকা লোক বলে এই খাবারগুলো রক্তদানকারীদের জন্য, তার মানে যারা রক্ত দেবে তারাই খাবার পাবে। কারা রক্ত দিয়ে তাদের দুজনের জন্য খাবার নেয়। তখন সেখানে রোজি কুকুর নিয়ে আসে। রোজের কুকুর দেখে কারা ভয় পেয়ে যায়। কুকুরটিও ভয় পেয়ে দৌড়ে কোথাও চলে যায়। কুকুরটি চলে যাওয়ার কারণে রোজি অনেক রেগে যায় এবং কারাকে নিয়ে অনেক খারাপ কথা বলতে থাকে। কারার হাত থেকে খাবার পড়ে যায়। রোজি সেই খাবার পা দিয়ে পাড়া দেয়। এটা দেখে সেখানে থাকা লোক বলে কারা বলে সেই খাবার রক্ত দিয়ে পেয়েছে, আর এটা নষ্ট করাটা তোমার ঠিক হয়নি। রোজি কারাকে বলে তোমার নতুন খাবার লাগবে? কারা বলে হ্যাঁ। এটা শুনে রোজি বলে চলো তোমার কাছ থেকে আরো রক্ত নিয়ে তোমাকে আরো খাবার দিব। তাই বলে তার কাছ থেকে জোর করে আরো ব্লাড নিতে চায়। সেখানে থাকা একজন মেয়ে বলে মেয়েটা মাত্রই 2 ব্যাগ রক্ত দিয়েছে, এখন আরো রক্ত দিলে সে মারা যাবে। আর কথা না শুনে রেজি নিজেই কারার শরীর থেকে রক্ত বের করে নেয়। নিনা তাকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। শেষে সে বলে আমার বাবা আছে, সে তোমাকে দেখে নেবে। রোজি বলে তুমি জানো আমার হবু বরকে? তুমি বেকারকে চেনো? এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান। নিনা বলে বেকার তো আমার বাবা। রেজি অবাক হয়ে যায় এবং তার কাছে জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি? নিনা বলে আমার বাবার নাম বেকার। রোজি অনেক কিছু ভেবে বলে বেকার তোমার বাবা হলে তাকে এখনো আসতে বলো। নিনা বলে তার নম্বর আমার কাছে নেই। রেজি বলে আমার কাছে তার নম্বর আছে, আমি তাকে এখানে আনতে পারবো। এরপর বেকারকে দেখানো হয় সে তার চেম্বারে বসে আছে। তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে বাচ্চা মেয়েটার কোনো খোঁজ পাওয়া যায়নি। বেকার ভাবে অনেকদিন হয়ে গেল বাচ্চাটার খোঁজ পাওয়া যাচ্ছে না, সে নিশ্চয়ই আমার বোন মেরুর জন্য অপেক্ষা করছে নিজেকে সুস্থ করার জন্য। তখনই তাকে রেজি কল করে বলে এখানে একটি বাচ্চা তোমাকে বাবা দাবি করছে। এটা শুনে বেকার বলে আমি শীঘ্রই এখানে যাচ্ছি। এই বলে সেখানে যাওয়ার জন্য চলে যায়। আবার এদিকে কারা অনেক বেশি রক্ত দেওয়ার কারণে সেন্সলেস হয়ে যায়। নিনা তার পাশে বসে কান্না করতে থাকে। এরপর নিনা রোজির হাত ধরে তার মাকে বাঁচাতে বলে। তখনই নিনার মুখ দিয়ে রক্ত বের হয় এবং সে রক্ত রেজির হাতে পড়ে। রোজি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে কি করছো, আমার থেকে দূরে সরে যাও। কারা দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। নিনা খুব কষ্ট করে তার মার কাছে যেতে চায়। তারা একে অপরের হাত ধরবে এমন সময় রোজি গিয়ে কারার হাত পাড়া দিয়ে ধরে। এরপর তাকে বলে তোমার রক্ত দেওয়াটা এখনো হয়নি। তখনই সেখানে বেকার চলে আসে। বেকার এসে রোজিকে থামতে বলে। বেকারকে দেখে রোজি তার দিকে এগিয়ে যায়। বেকার কারাকে দেখে এবং পুরনো কথা মনে পড়ে তার। সিন চলে যায় একদম ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি কারা এবং বেকার একসাথে আছে। বেকার কারাকে বলে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি কারা। কারা বলে আমাদের যদি এখন বাচ্চা হয় তাহলে কি হবে?
বেকার বলে, আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসবো, তারপর বাচ্চাকে ভালোবাসবো। আমি কথা দিচ্ছি কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। এরপরে সে দুর্ঘটনার দিন দেখানো হয়, যেদিন কারার বাবা মা এবং কারা দুর্ঘটনায় মারা গিয়েছিল। বেকার তাদের মৃত্যুতে অনেক বেশি কষ্ট পায়। সিন আবারও প্রেজেন্টে শিফট হয়। রোজি বেকারকে দেখে তার দিকে এগিয়ে যায়, কিন্তু বেকার তাকে পাত্তা না দিয়ে কারার কাছে যায়। সে কারাকে বসিয়ে বলে, কারা তুমি বেঁচে আছো? আমি তো জানি তুমি 6 বছর আগে আগুনে পুড়ে মারা গেছো। বিশ্বাস করে 6 বছর আমি শুধু তোমার কথাই ভেবেছি। কারা তার কথায় পাত্তা না দিয়ে নিনার কাছে যায় এবং তার খোঁজ নিতে থাকে। বেকার বলে, কারা এটা আমাদের সন্তান। বেকার দেখতে পায় কারার হাতে আঘাতের চিহ্ন। সে জানতে চায় এটা কে করেছে। রোজি বলে, বেকার, কারা আমার সাথে সব শুরু করেছে। বেকার তাকে জোরে একটা থাপ্পড় মারে। রোজি বলে, কেন আমাকে মারছো? এই ছোট্ট শয়তান তোমাকে বাবা বলছে। এটা শুনে বেকার তাকে আরও একটা থাপ্পড় মারে এবং বলে, মুখটা সামলে কথা বলো। আমার বাচ্চার সম্পর্কে আর কোনো আজে বাজে কথা বললে আমি তোমাকে শেষ করে দেব। রোজি এটা শুনে অবাক হয় যে নিনা আসলেই বেকারের সন্তান। সে মূলত ভেবেছিল নিনা এমনিতেই এটা বলছে। ব্লাড ডোনেট করার ওখানকার একজন বলে, মেয়েটার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে, তাকে হসপিটালে নিতে হবে। বেকার কারাকে কোলে তুলে নেয় এবং বলে, কারার শরীর থেকে যে যতটুকু রক্ত বের করে নিয়েছে তার শরীর থেকেও ততটুকু রক্ত বের করে নেওয়া হোক। বলে সে কারাকে নিয়ে সেখান থেকে চলে যায়। বেকারের লোক জোর করে রেজির শরীর থেকে রক্তটা বের করে নিতে থাকে। এরপর হসপিটালের সিন দেখানো হয়। বেকার ডক্টরের কাছে কারার শরীরের অবস্থা সম্পর্কে জানতে চায়। ডক্টর তাকে বলে, কয়েক বছর আগে তার শরীরে অনেক ধোঁয়া ঢুকেছে, এর কারণে তার ব্রেন ড্যামেজ হয়েছে। পুড়ে যাওয়ার কারণে তার পায়েও সমস্যা হয়েছে। বেকার জানতে চায় তাকে কিভাবে ঠিক করা যাবে। ডক্টর বলে, তার পায়ের কন্ডিশন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, ব্রেনের অবস্থা কবে ঠিক হবে এটা বলা যাচ্ছে না। বেকারের পরে বলে, সে ছোট্ট মেয়েটা সিক, আমার বোন মেরু লাগবে তাকে ঠিক করতে। ডক্টর বলে, তার সকল চেক আপ করা হচ্ছে, সেগুলো রিপোর্ট আসলে আপনাকে জানানো হবে। এই বলে ডক্টর সেখান থেকে চলে যায়। ডক্টর চলে যাওয়ার পর কারার সেন্স ফিরেই এসে সে তার মেয়ে নিনার খোঁজ করতে থাকে। বেকার তাকে বলে, টেনশন করো না, তোমার মেয়ে এখানেই আছে, তার চেক আপ শেষ হলেই সে তোমার কাছে চলে আসবে। এরপর বেকার কারার কাছে ক্ষমা চায় এবং বলে, তোমরা এতদিন অনেক কষ্ট করেছ, আমি বাবা এবং স্বামী হিসেবে ব্যর্থ, কিন্তু আমি এখন থেকে তোমাদের সকল প্রয়োজন পূরণ করব, খেয়াল রাখবো। কারা কিছুই বলে না, শুধু নিজের হাত বেকারের মুখে দিয়ে হাসে। তখন একজন নার্স নিনাকে এনে কারার পাশে শুইয়ে দেয় এবং বেকারকে সব চেক আপের রিপোর্ট দিয়ে দেয়। রিপোর্ট দেখে বেকার অবাক হয়ে যায়। রিপোর্টে দেখা যাচ্ছে নিনা তার আসল মেয়ে না এবং নিনার কোনো রোগ নেই। আর নিনার বয়স মাত্র 4 বছর। হিসাব অনুযায়ী নিনার বয়স কমপক্ষে 5 বছর হবে। আমরা এর পেছনে আসল রহস্যটা জানতে পারি। যখন ডক্টর আসল রিপোর্ট নিয়ে আসছিল তখন রোজি কারো কাছ থেকে আসল রিপোর্টটা ছিনিয়ে নিয়ে ফেলে। এরপর তাকে একটা নকল রিপোর্ট ধরিয়ে দেয়। ডক্টর তাকে আটকানোর চেষ্টা করে, তাকে বলে মেয়েটা কঠিন রোগে আক্রান্ত, তার পরিবারকে না জানানো হলে সে মারা যেতে পারে। রোজি বলে, আমি তো সেটাই চাই। এরপর সে ডক্টরের মেয়েকে মেরে ফেলার হুমকি দেয়, যার ফলে ডক্টর নকল রিপোর্টটি দিতে বাধ্য হয়। রোজি দূর থেকে বেকারকে দেখছিল। সে মনে মনে ভাবছিল, এবার কারার সঠিক চিকিৎসা হবে না, মারা যাবে এবং আমি খুব সহজেই বেকারের ওয়াইফ হয়ে যাব। এদিকে বেকারের কারার কাছে জিজ্ঞেস করে নিনা কার বাচ্চা। কার আঙুল দিয়ে ইশারা করে বেকারকে দেখায়, আবার আঙুল সরিয়ে নেয়, তারপরে নিজের দিকে দেখিয়ে বলে আমার। যখন সেখানে বেকারের অ্যাসিস্ট্যান্ট আসে এবং তাকে বলে, দাদি খোঁজ পেয়েছে যে তুমি বাচ্চাটিকে খুঁজে পেয়েছ, তাই সে এখানে আসছে। তখনই দাদি হসপিটালে আসে। সে বাচ্চা মেয়েটাকে দেখতে চায়। বেকার তাকে বাধা দিয়ে বলে, সে আমার বাচ্চা না। দাদি বলে, তুমি কি বলছো এসব? সে দেখতে একদম তোমার মতো হয়েছে, সে তোমার জন্য কত অপেক্ষা করেছে, তোমার বোন মেরু তার প্রয়োজন, আমিও তাকে দেখতে চাই, আমাকে দেখাও তাকে। বেকার বলে, তুমি তাকে দেখতে পারবে না, কারণ সে এখন এখান থেকে চলে গেছে। দাদি বলে, তুমি নিশ্চয়ই আমার থেকে কিছু হাইড করছো। দাদি জোর করে ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। বেকার তাকে রিপোর্টটা দেখায়। দাদি এটা দেখে অস্থির হয়ে পড়ে এবং বলে, আমার নাতি কোথায়? সে খুব অসুস্থ, তাকে বাঁচাতেই হবে। বেকার তাকে বলে, তুমি টেনশন করো না দাদি, আমি নিশ্চয়ই তাকে খুঁজে বের করব। তারপর দাদি সেখান থেকে চলে যায়। আসলে বেকারের অ্যাসিস্ট্যান্ট নিনা এবং কারাকে অন্য একটি রুমে সরিয়ে নিয়েছে। রাতের বেলা রোজি নার্সের ছদ্মবেশ নিয়ে কারাকে মারতে চায়। সে তাকে ইঞ্জেকশন দিয়ে মারার প্ল্যান করে, কিন্তু কারার ঘুম ভেঙে যায়। রোজি কারাকে ইঞ্জেকশন দিতে চায়, জেগে যাওয়ার কারণে সে ইঞ্জেকশন দিতে পারে না। নিনা তার মায়ের কাছে জানতে চায় তারা এখানে কি করছে। রোজি তখন কারার চুলের মুঠি ধরে ফেলে। নিনা তার মাকে ছেড়ে দিতে বলে। নিনা রোজির হাতে কামড় মারে এবং রোজি কারাকে ছেড়ে দেয়। কামড় খেয়ে রোজি অনেক রেগে যায় এবং বলে, তোর সাহস কি করে হলো আমাকে কামড় মারার? তোদের দুজনকে এখন আমি মেরে ফেলবো। এই বলে তাদেরকে ইঞ্জেকশন মারতে চায়। তখনই সেখানে বেকার আসে এবং বলে, কি হচ্ছে এখানে? রোজি মাস্ক পরে নেয় এবং নার্স সেজে বলে, আমি এখানে রোগীকে ইঞ্জেকশন দিতে এসেছি, কিন্তু রোগী অনেক অস্থির হয়ে পড়েছে। বেকার বলে, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। এরপরে বেকার কারার কাছে আসে এবং সে কেমন আছে সেটা জানতে চায়। নিনা বলে, বাবা তুমি চলে এসেছো? বেকার তাকে বলে, দাঁড়াও, তুমি কি সত্যি আমার মেয়ে?
তুমি কিভাবে জানলে যে আমি তোমার বাবা? নিনা বলে, মা আমার নাম ছাড়া আপনার নাম বলে সব সময়। বেকার নিনাকে বলে, আমি তোমার বাবা না, তোমার রাতের বেলা আরাম করো, আমি বাইরে একজন লোক পাহারা দিয়ে রেখে যাব, কেউ ভেতরে আসতে পারবে না। এরপর বেকার কারার কাছে ক্ষমা চায় এবং সেখান থেকে চলে যেতে চায়। নিনা তাকে পেছন থেকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, আমি যদি আপনার মেয়ে না হই তাহলে কেন আপনি আমার ও আমার মায়ের এত যত্ন নিচ্ছেন? বেকার কিছু না বলে সেখান থেকে চলে যায়। বেকার যাওয়ার পরে নিনা তার মাকে বলে, মা, আমার ইচ্ছে সে যদি আমার বাবা হতো। এটা বলার সাথে সাথে নিনা আবারও খুবই অসুস্থ হয়ে পড়ে। এরপর আমাদের দাদিকে দেখানো হয়, সে দোয়া করছিল তার নাতিকে দেখার জন্য। তখন একজন লোক এসে তাকে কিছু একটা বলে, কিন্তু সেটা আমাদেরকে বলা হয় না। একটু পরে আমরা এটা জানতে পারবো। অন্যদিকে কারা এবং বেকার হসপিটালের বাইরে বাগানে হাঁটছিল। কারা একটি ফুল তুলে বেকারের কানে গুজে দেয় এবং অনেক খুশি হয়। তখনই দাদি তাকে কল করে এবং বাড়িতে আসতে বলে। সে তখনই বাড়িতে যায় এবং দাদির কাছে গিয়ে বলে, কি এমন হয়েছে, এত তাড়াহুড়া করে আমাকে ডাকলে? দাদি বলে, তুমি কতদিন ধরে আমার কাছে এটা লুকাচ্ছ? তুমি কি কারাকে খুঁজে পেয়েছো? বেকার বলে, হ্যাঁ। দাদি বলে, এটা সত্যি ডিসকাস্টিং, তুমি কেন তাকে ভুলে যাচ্ছ না? বেকার বলে, দাদি তুমি ভালো করেই জানো আমি শুধু কারাকেই ভালোবাসি। দাদি রেগে গিয়ে বলে, তুমি তাকেই ভালোবাসবে যে তোমার বাবা মার মৃত্যুর কারণ। বেকার দাদিকে বলে, আমি তোমাকে রেসপেক্ট করি, কিন্তু তুমি কেন আমাকে মিথ্যা কথা বলেছিলে 6 বছর আগে? তুমি কেন বলেছিলে যে কারা মারা গেছে? তুমি জানো আমি ওকে ছাড়া কত কষ্টে দিন পার করেছি? তুমি জানো কারা আমাকে ছাড়া কত কষ্টে তার বাচ্চা পালন করেছে? দাদি বলে, বাচ্চা? বেকার বলে, হ্যাঁ, কারা অন্য একটি মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছে, তাদের একটি বাচ্চাও আছে। দাদি রেগে গিয়ে বলে, তার বাচ্চা থাকা সত্ত্বেও তুমি তাকে হেল্প করছো? কি করে করছো এসব তুমি? আমি বেঁচে আছি যতদিন ওই মেয়েকে এরকম মেনে নিতে পারবো না। বেকার তার অ্যাসিস্ট্যান্টকে কল করে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় দাদির লোকজন কারা এবং মিনাকে সেখান থেকে কোথাও নিয়ে গেছে। বেকার কল কেটে দাদিকে বলে, তুমি তাদেরকে কোথায় নিয়ে গিয়েছো? দাদির লোকজন নিনা এবং কারাকে সেখান থেকে নিয়ে আসে। দাদি বেকারকে তাদের দুজনের সাথে সকল সম্পর্ক সারা জীবনের জন্য শেষ করে দিতে বলে। নিনা কান্না করছিল। দাদি তাকে কান্না থামাতে বলে এবং তার দিকে মুখ তুলে তাকাতে বলে। দাদি তার চেহারা দেখে তার হাত থেকে তসবি পড়ে যায়। তার বুকে ব্যথা হতে থাকে এবং মাথা ঘুরতে থাকে। বেকার তাকে সামলায় এবং সোফাতে বসায়। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর তাকে দেখে বলে, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে, টেনশন করবেন না, কিছুক্ষণ পর তার সেন্স ফিরে আসবে। অন্য আরেকটি রুমে কারা এবং নিনা ছিল, তারা খেলা করছিল। তখন সেখানে বেকার আসে। বেকারকে দেখে কারা ভয় পেয়ে যায়। বেকার তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। তখন নিনা অসুস্থ হয়ে পড়ে। বেকার ডক্টর ডাকতে চায়। নিনা তাকে আটকিয়ে বলে, ডক্টর আমাকে কোনো সাহায্য করতে পারবে না। নিনা আরও বলে, আপনি আমার বাবাকে খুঁজতে সাহায্য করবেন। বেকার বলে, তোমার বাবা তোমাদের রেখে চলে গেছে, তো তাকে কেন খুঁজতে চাচ্ছ? নিনা বলে, কারণ আমার বাবাই একমাত্র আমাকে বাঁচাতে পারে। বেকার অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, এর মানে কি? তখনই কারা অসুস্থ হয়ে পড়ে। তাকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে আসে। ডক্টর বলে, তার ব্রেনের সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এটা শুনে বেকার এবং নিনা খুশি হয়ে যায়। এরপর রোজি আসে কারার সাথে দেখা করতে। রোজিকে দেখে কারারা ভয় পায়। রোজি বলে, আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। সে একটা কেক সাথে করে আনে। সে সেই কেকটি তাদেরকে খেতে দেয়। তারা কেক খেতে শুরু করে। রোজি সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় দরজাটা লক করে যায় বাইরে থেকে। কেক খেয়ে নিনার অ্যালার্জি হয়। সে ছটফট করতে থাকে। কারা ডক্টর ডাকার জন্য বাহিরে যেতে চায়, কিন্তু দরজা তো বাহির থেকে লক করা ছিল। তখনই সেখানে বেকার আসে এবং দরজা ভেঙে ভেতরে ঢোকে। সে বুঝতে পারে কেকটা আম দিয়ে বানানো। আমে নিনার অ্যালার্জি আছে। বেকার কাছে অ্যালার্জি ওষুধ ছিল, তাই সে নিনাকে সেটা খাইয়ে দেয়। নিনা সুস্থ হয়ে যায়। কারা অনেক খুশি হয়। বেকার ভাবে, আমারও তো আমে অ্যালার্জি, তাহলে কি নিনা সত্যি আমার সন্তান? আবার ভাবে, না, এটা হতে পারে না। এরপর সে ডক্টরকে নিনার পুরো বডি চেক আপ করতে বলে। বেকারের অ্যাসিস্ট্যান্ট ডক্টরের সাথে নিনাকে নিয়ে চেক আপ করতে চায়। তারা যাওয়ার পরে কারার আবারও মাথা ব্যথা হয়। অবাক করা বিষয়, কারার সকল স্মৃতি ফেরত আসে। সে সুস্থ হয়ে যায়। এরপর সেখানে ডক্টর আসে। ডক্টর কারার কাছে নিনার রোগ সম্পর্কে বলে। কারা বেকারের কাছে ফেরত যায়। বেকার জানতে চায়, ডক্টর তোমাকে কি বলল? কারা সেটা বলতেই যাবে, তখনই সেখানে বেকারের অ্যাসিস্ট্যান্ট আসে। অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, আপনার বাচ্চা খুঁজে পাওয়া গেছে। কারা বেকারকে সেখানে যেতে বলে। বেকার সেখানে গিয়ে কিছু পায় না। অন্যদিকে ডক্টর কারার কাছে এসে বলে, নিনার আসল বাবা তার বোন মেরু দান করে রেখেছে আগে থেকেই, সেটা এখন নিনার শরীরে দেওয়া যাবে। কারা এটা শুনে অনেক খুশি হয়। এরপর নিনা হঠাৎ করে আবারও সিক হয়ে পড়ে। তার নাক দিয়ে রক্ত বের হয়। কারা দ্রুত ডক্টর ডাকে। ডক্টর বলে, এখনই বাচ্চাটিকে অপারেশন করতে হবে। নিনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তখন সেখানে বেকারের দাদি আসে। দাদি এসে কারাকে অনেক খারাপ খারাপ কথা বলে। এরপর তাকে সেখান থেকে বাচ্চাকে রেখে চলে যেতে বলে, কিন্তু কারা রাজি হয় না। দাদি রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। ওটি থেকে ডক্টর বের হয়। ডক্টর বলে, অপারেশন সফল হয়েছে। এটা শুনে কারা অনেক বেশি খুশি হয়। রাতের বেলা কারা একটি জায়গায় বসেছিল। তখন সেখানে বেকার আসে এবং বলে, চলো আমরা দুজন আমাদের জীবন আবার নতুন করে শুরু করি। কারা বলে, তোমারও বাচ্চা আছে এবং আমারও বাচ্চা আছে। তখনই সেখানে রোজি চলে আসে। রোজি এসে বেকারকে বলে,
দাদি সামনের মাসে আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছে। বেকার বলে, কি বলছো এসব? তখন সেখানে ডক্টর আসে কারার সাথে কথা বলতে। কারা বেকারকে বিয়ের জন্য অভিনন্দন জানিয়ে সেখান থেকে চলে যায় ডক্টরের সাথে। ডক্টর কারাকে বলে নিনা সম্পূর্ণ সুস্থ হয়নি, কারণ তার অবস্থা খুব খারাপ ছিল। 2 সপ্তাহ আগে তার সার্জারি করলে সম্পূর্ণ সুস্থ হতে পারত সে। কারা জানতে চায় কেন 2 সপ্তাহ আগে তার সার্জারি হয়নি। ডক্টর তাকে সেই নকল রিপোর্টটি দেখায় এবং বলে এই নকল রিপোর্টের জন্য তার সার্জারি করা হয়েছিল না তখন। কারা জানতে চায় কে এই নকল রিপোর্টটা বানিয়েছিল। অন্যদিকে রোজি দাদির কাছে ছিল। তখন সেখানে কারা যায় এবং সে গিয়ে রোজিকে থাপ্পড় মারে। এরপর সে সেই নকল রিপোর্টটি দাদিকে দেখায়, কিন্তু দাদি তার কথা বিশ্বাস করে না। সে বলে, তোমাদের জন্য আমার নাতির দেরি হয়েছে চিকিৎসা নিতে, সব দোষ তোমার। তখন সেখানে এভেন্স আসে তাকে দেখতে। এভেন্স কারাকে দেখে বলে, এই মেয়েটা এখানে কি করছে? আমি তো কত আগেই হসপিটাল থেকে বের করে দিয়েছিলাম আপনার কথায়। দাদি তার কথা শুনে সবকিছু বুঝতে পারে এবং এটাও বুঝতে পারে যে সে নিজেই কত বড় ভুল করে ফেলেছে। সে কান্না করতে থাকে এবং বলে, আমি নিজে আমার নাতিকে কষ্ট দিলাম। এরপর সে সেন্সলেস হয়ে যায়। কারা তখন হসপিটাল থেকে বেরিয়ে তার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যায়। বেকার কারাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। এদিকে ডক্টর এসে দাদিকে চেক করে বলে তার তেমন কোনো সমস্যা হয়নি। এই বলে ডক্টর চলে যায়। ডক্টর যাওয়ার পরে সেখানে বেকার আসে। বেকার এসে দাদিকে জিজ্ঞেস করে, তুমি কারাকে কি বলেছ? দাদি বলে, সব আমার দোষ। কারা চলে যাওয়ার সময় একটা চিঠি লিখে গিয়েছিল। বেকার সে চিঠিটা পড়ে। সেখানে লেখা ছিল নিনা বেকারের আসল সন্তান। দাদি কান্না করতে থাকে এবং বলে, আমার জন্য আমার নাতির চিকিৎসা হতে পারল না। তখন সেখানে ডক্টর আসে এবং বলে, নিনাকে সুস্থ করার আরও একটি উপায় আছে। দাদি ডক্টরের হাত ধরে বলে, বলুন কি উপায় আছে? তাকে সুস্থ করার জন্য আমি যা করা দরকার তাই করব। ডক্টর বলে, তাকে সুস্থ করার জন্য তার বাবা মা আরও একটি সন্তান হতে দেবে। সেই সন্তানের বোন মেরু দিয়ে নিনাকে সুস্থ করা যাবে। কারা দূরে গিয়ে একটি হোটেলের চাকরি নেয়। তার মা মেয়ে সেখানে কাজ করে। বেকার সব রকম চেষ্টা করে তাকে খুঁজে বের করার জন্য। কোম্পানির সবাইকে লাগিয়ে দেয় তাদেরকে খুঁজে বের করতে, কিন্তু কোনোভাবেই সে তাদেরকে খুঁজে পায় না। দাদি তার অ্যাসিস্ট্যান্টের কাছে দেয় আর কারাদের সম্পর্কে জানতে চায়। সে একই কথা বলে যে বেকার এবং তার লোকজন তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু কোথাও তাদের খুঁজে পাচ্ছে না। দাদি সে লোকটিকে কানে কানে কিছু কথা বলে, কি বলে সেটা আমাদেরকে বলা হয় না। এদিকে কারা তার নিজের কাজ শেষ করে হোটেল থেকে বের হচ্ছিল। তখন হোটেলের মালিক তাদেরকে টাকা চুরির জন্য অভিযোগ দেয়। আসলে হোটেলের মালিকের ক্যারেক্টারের সমস্যা আছে। সে কারার সাথে অসভ্যতামি করতে থাকে। কারা তাকে কাচের বোতল দেখিয়ে নিজের থেকে দূরে থাকতে বলে। এরপর তারা বাড়িতে চলে যায়। রাতের বেলা নিনা ঘুমাচ্ছিল। কারা তার কারণ জিজ্ঞেস করলে সে বলে, তোমার হোটেলের বস একজন খারাপ মানুষ, তুমি কি কাল থেকে কাজে যাবে? কারা বলে, আমাকে যেতেই হবে, কারণ তোমার চিকিৎসার জন্য টাকা আমার অনেক বেশি দরকার। নিনা তাকে জিজ্ঞেস করে, বাবা কেন আমাদেরকে দেখতে আসলো না এখনো? কারা কোনো উত্তর দিতে পারে না। তারা তারপর ঘুমিয়ে পড়ে। বেকার রাস্তায় রাস্তায় ছবি দেখে নিনা এবং কারাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কেউ তাদের খোঁজ নিতে পারে না। এদিকে নিনা হোটেলে দেখতে পায় একজন কাস্টমার তার মানিব্যাগ টেবিলে ফেলে রেখে গেছে। কে সে কাস্টমার তার মানিব্যাগ ফেরত দেওয়ার জন্য যায়। কারা তাকে দেখতে না পেয়ে সেও তাকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর কারাকে সে দেখতে পায়। ঠিক তখনই একটি স্কুটির সাথে নিনার অ্যাক্সিডেন্ট হতে যায়। আবার সেখানে বেকারও ছিল। বেকারও নিনাকে দেখতে পায়। দ্রুত গিয়ে সে নিনাকে বাঁচায়। নিনাকে বাঁচাতে গিয়ে সেও হাতে আঘাত পায়। কারা তাকে নিয়ে তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তার আঘাত ওষুধ লাগিয়ে দেয়। বেকার তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি নিনাকে বলনি যে আমি তার বাবা? কারা বলে, তোমার সন্তান আছে, এজন্য এটা তাকে বলে কি লাভ? বেকার বলে, তুমি সত্যিটা জানো না। সত্যিটা হলো নিনা আমার একমাত্র আসল সন্তান। আমি, তুমি, আমার দাদি, আমরা সবাই একে অপরকে ভুল বুঝেছি। এখন সময় সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার। তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যায়। বেকার কারার কাছে ক্ষমা চায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। তখনই তাদের দরজায় কেউ কড়া নাড়ে। কারা বেকারকে ভেতরে নিয়ে নিনার কাছে যেতে বলে এবং নিজে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলে দেখতে পায় তার হোটেলের মালিক অস্কার এসেছে। সে মাতাল অবস্থায় ছিল। কারা তাকে বলে, আপনি এখানে কেন এসেছেন? আপনার কি কাজ আছে? কোনো কাজ না থাকলে আপনি এখান থেকে চলে যান। অস্কার ভেতরে ঢুকে যায়। অস্কার মাতলামো করতে করতে বলে, তুমি একা একটি মা, একটি ছোট্ট বাসায় থাকতে কষ্ট হয় না তোমার? তুমি আমার সাথে চলো, আমি তোমাকে একটা বড় বাড়িতে রাখবো। এই বলে তার হাত ধরে টানতে থাকে। কারা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বেকার ভেতরের ঘর থেকে বের হয়ে আসে। কারা তার কাছে যায়। অস্কার কারাকে খারাপ কথা বলতে থাকে যে, আমি বুঝতে পেরেছি তুমি কেন আমাকে বাইরে যেতে বলছিলে। তুমি ছেলের সাথে সময় কাটাচ্ছিলে। এটা শুনে বেকার রেগে যায় এবং অস্কারকে ঘুষি মেরে ফেলে দেয়। এরপর বলে, আমি তার হাজবেন্ড। তারপর সে কারার কাছে গিয়ে তার খোঁজ খবর নেয়। অস্কার উঠে বেকারকে মারতে চায়, কিন্তু মারতে পারে না। উল্টো বেকার তাকে মেরে ফেলে দেয়। অস্কার উঠে বলে, আমি শীঘ্রই ফেরত আসবো প্রতিশোধ নেওয়ার জন্য। এই বলে সে সেখান থেকে চলে যায়। নিনা আড়াল থেকে বের হয়ে আসে এবং বেকারকে ধন্যবাদ জানায়। বেকার তখন নিনাকে বলে, আমি তোমার বাবা। এটা শুনে নিনা অনেক বেশি খুশি হয়। খুশিতে তাকে জড়িয়ে ধরে। আবার সে অসুস্থ হয়ে পড়ে। কারা তাকে মেডিসিন খাওয়ায় এবং একটু সুস্থ হয় সে। রাতের বেলা কারা বেকারকে বলে, নিনার শরীরে তোমার বোন মেরু দেওয়া হয়েছে।
কিন্তু সে সম্পূর্ণ সুস্থ হয়নি এখনো। বেকার বলে, ডক্টর আমাকে বলেছে নিনাকে সুস্থ করার আরও একটি উপায় আছে। কারা অবাক হয়েছে এবং বলে, কি উপায় আমাকে বলো। বেকার বলে, আমাদের আরেকটি বাচ্চা হতে হবে। সেই বাচ্চার রক্ত নিনার শরীরে দিলেই একমাত্র সে সুস্থ হয়ে যাবে। কারা এটা শুনে একটু বিব্রত বোধ করে। বেকার বলে, আমি জানি এটা একটু কঠিন, আমাদের দুজনেরই সময় লাগবে, আর আমি তোমার ডিসিশনকে অবশ্যই সম্মান করি। পরদিন কারা ও নিনাকে বেকার তার বাড়িতে নিয়ে যায়। এত বড় বাড়ি দেখে নিনা প্রচণ্ড খুশি হয়ে যায়। বাড়ির ভেতরে দাদির সাথে রোজিও ছিল। তারা তিনজন সেখানে যায়। নিনাকে দেখে দাদি খুশি হয়ে যায়। রোজি মনে মনে ভাবে, দাদি এখনও কারার উপর নিশ্চয়ই রেগে আছে। সে কিভাবে তার ছেলে এবং ছেলের বউয়ের হত্যাকারীকে ক্ষমা করে দেবে। এই সুযোগে আমি তাকে সরিয়ে দেব এবং নিজে তার জায়গা নেব। নিনা দাদিকে দেখে ভয় পায়। বেকার বলে, দাদি তুমি না চাইলেও আমি এদেরকে এখানে রাখবো। দাদি বেকারকে সরিয়ে দিয়ে কারাকে বলে, আমি তোমাকে ভুল বুঝেছি। আমি মনে করতাম তুমি তাদেরকে তোমার বাসায় দাওয়াত দিয়ে আগুনে জ্বালিয়ে মেরে ফেলেছ, কিন্তু আমি আসলে ভুল ছিলাম। বেকার বলে, দাদি তুমি এটা দ্বারা কি বোঝাচ্ছ? আমার বাবা মার মৃত্যুর কি অন্য কোনো কারণ আছে? দাদি বেকারকে একটি ফাইল দেয়। ফাইল দেখে বেকার কারাকে বলে, তোমাদের ঘরে যে জিনিসপত্র দিয়ে বানানো হয়েছিল সেগুলো সব আমাদের কোম্পানির। দাদি বলে, সেই জিনিসপত্রগুলোতে সমস্যা ছিল। এই বলে দাদি কান্না করতে থাকে। নিনা গিয়ে দাদিকে জড়িয়ে ধরে। এর পরের দিনে আমরা দেখি কারা এবং বেকার ডক্টরের কাছে যায়। তারা ডক্টরের কাছে জানতে চায় তাদের হাতে আর কতদিন সময় আছে বাচ্চা নেওয়ার জন্য। ডক্টর বলে, নিনা এখন সুস্থ আছে, তবে তার কখন কি হয়ে যায় সেটা বলা যায় না। আপনারা যত দ্রুত পারেন ততই ভালো। আপনারা নর্মালভাবে বাচ্চা নিতে পারেন অথবা আইভিএফ পদ্ধতি ব্যবহার করতে পারেন। তারা দুজন সিদ্ধান্ত নেয় তারা আইভিএফ পদ্ধতি ব্যবহার করবে। তাদের এসব কথা দরজার বাইরে থেকে রেজি শুনে নেয় এবং তাদের ক্ষতি করার প্ল্যান করে। কারার সকল প্রকার রিপোর্ট করা হয়। ডক্টর বলে, সব রিপোর্ট ভালো এসেছে। এরপর ডক্টর একটি নার্সকে বেকারের স্পার্ম দেয়। নার্স সেটা নিয়ে যাচ্ছিল রিপোর্ট করার জন্য। তখনই সেখানে রোজি একজন লোক নিয়ে চলে আসে। এসে সেই নার্সটির কাছ থেকে স্পার্ম কেড়ে নেয়। এরপর কারাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেকগুলো নার্স ছিল। তখনই সেখানে রোজি ডক্টরের ছদ্মবেশে আসে। এসে সব নার্সগুলোকে বাহিরে পাঠিয়ে দেয়। এরপর সে কারার স্যালাইনে সেন্সলেস হয়ে যাওয়ার ওষুধ দিয়ে দেয়। কারা যখন জিজ্ঞেস করে এটা কিসের ওষুধ, রোজি বলে, এটা অবশ করার মেডিসিন। কারা বলে, আগে ডক্টর তো বলল আমাকে কোনো অবশ করার মেডিসিন দেওয়া হবে না। রোজি বলে, তোমাকে অবশ না করলে তোমার সার্জারিতে কোনো ক্ষতি হতে পারে, এজন্য তোমাকে অবশ করতেই হবে। অবশ করার ওষুধ স্যালাইনে মেশানোর একটু পরেই কারা সেন্সলেস হয়ে যায়। রোজি নিজেই সার্জারি করতে চায়। তখনই সেখানে বেকার চলে আসে। সে এসে বলে, এমনও তো হতে পারে দেখা গেল ডক্টর পরিবর্তন হয়ে গেছে। এরপর সে রোজির দিকে তাকিয়ে বলে, আমি কি জানতে পারি আপনি কে? রোজি কিছু না বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন সেখানে আসল ডক্টর আসে। ডক্টর এসে কারাকে চেক করে বলে, টেনশন করবেন না, তাকে সেন্সলেস হওয়ার ওষুধ দেওয়া হয়েছে। এরপর সে বেকারের কাছে মাফ চায় আর এই বলে যে আমরা তাকে দেখে রাখতে পারিনি, মাফ করবেন। বেকার কারার হাত ধরে। কারার সেন্স ফিরে আসে। সেন্স ফিরে সে বেকারকে জিজ্ঞেস করে, আইভিএফ করতে কি কোনো প্রবলেম হয়েছে আমার? বেকার বলে, না, কোনো প্রবলেম হয়নি। ডক্টর বলেছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই তুমি এটা করতে পারবে। এরপর দেখানো হয় নিনা এবং কারা রাস্তা দিয়ে হাঁটছে। নিনা বেলুন দেখতে পায় এবং বেলুন কেনার জন্য বায়না করে। কারা তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলে এবং নিজে বেলুন কিনতে যায়। কারা গিয়ে বেলুন কেনে। বেলুনওয়ালাকে টাকা দিতে যাবে তখন একটি কালো গাড়ি এসে নিনাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। কারা গাড়িটির পেছনে ছুটতে পারে কিন্তু ধরতে পারে না। তখনই কারার ফোনে কিডন্যাপারের কল আসে। কিডন্যাপার কল দিয়ে কারাকে বলে, যদি তোমার মেয়েকে জীবিত দেখতে চাও তাহলে পুলিশকে এসব জানাবে না। কারা বলে, ঠিক আছে, আমি পুলিশকে জানাবো না, কিন্তু আমার মেয়েকে ফেরত দাও। তোমরা কি চাও বলো। কিডন্যাপার কল কেটে দেয়। কারা অসহায়ের মতো রাস্তায় বসে পড়ে। অন্যদিকে বেকার কারাকে কল দিচ্ছিল, কিন্তু সে কলে তাকে পাচ্ছিল না। তারা অ্যাসিস্ট্যান্ট আসে সেখানে এবং তাকে বলে কারা এবং নিনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তারা কারার লোকেশন ট্র্যাক করে। বেকার সেখানে যাওয়ার ব্যবস্থা করতে বলে। তখনই বিদ্যুৎ চমকানোর শব্দ পাওয়া যায়। অ্যাসিস্ট্যান্ট বলে একটা ভয়ানক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। তখন সেখানে যাওয়া হচ্ছে না। বেকার সেখানে গাড়ি চালিয়ে যেতে চায় এবং কাউকে ফোন দিয়ে সাহায্যের জন্য বলতে চায়। আমরা দেখি নিনাকে একটা জায়গায় চেয়ারে বসে বেঁধে রাখা হয়েছে। কারা তার লোকেশন ট্র্যাক করে হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে যায়। সেও গিয়ে থাকে, তাকে বাঁধা অবস্থায় পায়। কারা দৌড়ে নিনার কাছে যায়। কারা নিনার হাতের বাঁধনগুলো খুলতে থাকে। তখনই পেছন থেকে রেজি এসে তার মাথায় আঘাত করে। এতে সে সেন্সলেস হয়ে যায়। তাকে বেঁধে ফেলা হয়। রেজি কারাকে বলে, তুমি একটা বোকা, তুমি বুঝতেও পারোনি এখানে এসে ফেসে যাবে। কারা বলে, তোমার সাহস কি করে হলো নিনাকে কিডন্যাপ করার জন্য? রোজি বলে, আমি তোমার জন্য বেকারের বউ হতে পারিনি, তাই এখন প্রতিশোধ নেব। এই বলে সে একটা লোককে ডাক দেয়। সে লোকটিকে বলে, তোমার যা ইচ্ছে এই মেয়েটির সাথে করতে পারো। এই বলে রোজি সেখান থেকে চলে যায়। লোকটি কারার দিকে যেতে থাকে। কারা বলে, তুমি আমার থেকে দূরে থাকো, না হলে বেকার তোমাকে শেষ করে ফেলবে। লোকটি বলে, বেকার কে? তোমার হাজবেন্ড? কারা বলে, হ্যাঁ। লোকটি বলে, এটা তো আরো ভালো, আমি বিবাহিত মহিলাদের বেশি পছন্দ করি। নিনা তাকে তার মায়ের থেকে দূরে থাকতে বলে।
লোকটি বলে এখন যা হতে যাচ্ছে তা বাচ্চাদের জন্য না। এই বলে আরেকটি লোককে ইশারা করে। অন্য লোকটি নিনার চোখে কাপড় বেঁধে দেয়। এরপর লোকটি কারার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। তখনই অন্য আরেকটি লোকের ফোনে মেসনের কল আসে। মেসন ওই এলাকার প্রভাবশালী একজন মানুষ, তাকেই ফোন দিয়ে সাহায্যের কথা বলতে বলেছিল বেকার। অন্য লোকটি সে লোকটিকে আটকায় এবং বলে মেসন একটি মহিলা এবং একটি বাচ্চাকে খুঁজছে, হতে পারে এরা সেই দুজন। তখনই সেখানে মেসন চলে আসছে। মেসন এসে কারাকে বলে টেনশন করবেন না, আমাকে এখানে বেকার পাঠিয়েছে। সে কারা এবং নিনার বাঁধন খুলে দেয়। এরপর সে গুন্ডা দুটোকে বলে তোদের সাহস কি করে হলো এদেরকে কিডন্যাপ করার। একটা গুন্ডা কিছু বলতেই যাবে, তখনই মেসন তাকে মেরে শুইয়ে দেয়। এরপর গুন্ডা দুটো একে অপরের সাথে কথা বলে যে মেসনকে আমরা কখনো দেখিনি, হতে পারে এটা নকল মেসন। এরপর একজন মেসনকে বলে তুমি আসল না নকল আমরা কিভাবে বুঝবো, তুমি তো আমাদের ধোকাও দিতে পারো। এরপর তারা আরো দুজন লোক ডেকে আনে। সে দুজন লোক এসে মেসনকে ধরে ফেলে। এরপর মেইন গুন্ডা কারার দিকে এগিয়ে যেতে থাকে। মেসন বলতে থাকে ভুলেও এটা করো না, তোমাদের ধারণাও নেই কারা। রেজি আসে সেখানে, তাকে দেখে তারা আরো সাহস পেয়ে মেইন গুন্ডাটি চলে যায় কারার সাথে খারাপ কাজ করতে। তখনই সেখানে বেকার চলে আসে। মেইন গুন্ডাটি বেকারকে দেখে চিনে ফেলে এবং অনেক ভয় পায়। বেকারের লোকজন এসে সবাইকে ধরে ফেলে। বেকারের কাছে মেসন আসে। বেকার মেসনকে বলে এই লোকগুলো আমার ওয়াইফ এবং বাচ্চাকে অনেক কষ্ট দিয়েছে, এদের শাস্তি দেওয়ার দায়িত্ব আমি আপনার উপর দিলাম। মেসন বলে ঠিক আছে, আমি এদের যথাযথ শাস্তি দেব। বেকার কারা এবং মিনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি নিনা ছবি আঁকছে। বেকার তার কাছে যায় এবং জানতে চায় সে কিসের ছবি আঁকছে। নিনা ছবি দেখিয়ে বলে এটা আমি, এটা তুমি, এটা আমার মা এবং এটা আমার ভাই অথবা বোন। বেকার বলে শোনো নিনা, তোমার মা এখনো প্রেগনেন্ট হয়নি। তখনই সেখানে কারা আসে এবং জানায় সে প্রেগনেন্ট। এটা শুনে সবাই খুশি হয়ে যায়। নিনাও খুশি হয় যে তার একটা ভাই অথবা বোন হবে। 10 মাস পরের সিন দেখানো হয় কারাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে সিজার করার জন্য। বাইরে বেকার, নিনা এবং বেকারের দাদি দাঁড়িয়েছিল। তারা প্রচণ্ড দুশ্চিন্তা করছিল। ডক্টর তখন বের হয় এবং জানায় মা এবং বাচ্চা দুজনেই হ্যাপি আছে, সুস্থ আছে। আরও বলে নিনার অপারেশনের জন্য ব্লাডও নিয়ে রেখেছে তারা, যদি এমার্জেন্সি কেসে লেগে যায়। নিনাকেও অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তখনই। এরপর দেখানো হয় কারাকে, সে তার নতুন বাচ্চা নিয়ে খুবই খুশি বসে আছে। তখন সেখানে বেকার ও নিনা যায়। বেকার কারাকে জানায় নিনার অপারেশনও সাকসেসফুল হয়েছে আর সে এখন সম্পূর্ণ সুস্থ, আর তাকে নিয়ে টেনশন করতে হবে না। এটা শুনে কারা খুবই খুশি হয়। তারা তিনজনে মিলে ছোট বাচ্চাটির সাথে খেলা করতে থাকে। তারা অনেক খুশি ছিল। বেকার কারাকে বলে আমি আমাদের বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। 6 বছর আগে যেটা করা উচিত ছিল সেটা এখন করা হবে, প্লিজ তুমি আমাকে উইলিংলি অ্যাকসেপ্ট করে নাও। এরপর বিয়ের অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। দাদি দূর থেকে বিয়ের অনুষ্ঠান দেখছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনি বেকারের একমাত্র দাদি, আপনি সত্যি তার বিয়ের অনুষ্ঠানে যাবেন না? দাদি তখন বলে কারা হয়তো চায় না আমি অনুষ্ঠানে থাকি, কারণ আমি তার সাথে অনেক অন্যায় করেছি। যা যা করেছি সেটা সত্যিই ক্ষমার যোগ্য। জানি না সে আমাকে এখনো পর্যন্ত ক্ষমা করতে পেরেছে কিনা, আর যার কারণে সেই 6টা বছর অনেক কষ্ট সহ্য করেছে, যা ছিল সীমাহীন। তাই আমি সত্যিই চাই না এই অনুষ্ঠানে গিয়ে তাকে আবারও বিব্রত করতে। তখনই দেখানো হয় সেখানে কারা চলে আসে এবং দাদিকে হাসি মুখে বলে আপনি কি আমাকে নাতবউ হিসেবে মেনে নিচ্ছেন না? দাদি বলে না, কিন্তু আমি সত্যিই লজ্জিত। কারা বলে অতীতে যা হয়েছে সব ভুলে যান দাদি। দাদি তখন তাকে ধন্যবাদ জানায়। দাদি আবারও তাকে ধন্যবাদ জানায় তার পরিবারটিকে এত হাসি খুশি করে দেওয়ার জন্য। তার উপর কৃতজ্ঞতা প্রকাশ করে আর অতীতের সবকিছুর জন্য খুবই গিলটি ফিল করে সে। এরপর অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই নিনা তাদের একে অপরের হাত একসাথে করে দেয় আর বেকার সারা জীবন কারার যত্ন নেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। কারাও বেকারকে নিজের স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তারা একে অপরকে রিং পরিয়ে দেয়, তারা একে অপরকে কিস করে। আর এরকমই একটা রোমান্টিক দৃশ্যের মাধ্যমে আজকের ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই অসাধারণ ড্রামাটির এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।